আজকে আলোচনা করব আহ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে আহ, কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে প্রথম প্রবন্ধটি আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। আহ, এর আগে আমরা কয়েকটা তথ্য জেনে নেব যে কমলাকান্তের দপ্তরের কমলাকান্তের দপ্তরের সঙ্গে বঙ্গদর্শন পত্রিকা, আহ, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকার যোগাযোগ রয়েছে কিনা সেটা আমরা প্রথমে জেনে নেব। যে এখানে লেখা আছে যে সাহিত্য সৃষ্টি ও সাহিত্য সমালোচনার ক্ষেত্রে বঙ্গদর্শন নামক পত্রিকাটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বঙ্গদর্শন পত্রিকা বাংলা সাহিত্যের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় এই পত্রিকা 1259 সালে বৈশাখ মাসে প্রথম আর্ট প্রকাশ করে এই পত্রিকাটি। আর বঙ্কিমচন্দ্র এই পত্রিকার শুধু সম্পাদকই ছিলেন না, তিনি এর লেখক গোষ্ঠী। আসলে বড় মানুষরা বড় কাজ করতে পারে, এটা আমরা বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে দেখেছি যে উনি সাহিত্য সম্রাট, শুধু সাহিত্য সম্রাটই ছিলেন না, তিনি লেখক গোষ্ঠী অর্থাৎ ইন্টেলেকচুয়াল লেখক গোষ্ঠী গঠনে বা তৈরিতে তিনি খুবই কি বলবো খুবই সচেষ্ট হয়েছিলেন তৎকালীন সময়ে। এবং তিনি বঙ্গদর্শন পত্রিকার চাহিদা মেটানোর জন্য লেখক গোষ্ঠীদেরকে লেখা দেওয়ার জন্য অনুরোধ করতেন। তো পত্রিকার চাহিদা মেটাবার জন্য তাকে প্রচুর পরিমাণে লিখতে হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে লেখালেখি করতে হয়েছে তাকে, এবং এটা আমরা জানি। এখন কমলাকান্ত দপ্তরের যাবতীয় রচনা কোনো না কোনো ভাবে বা কোনো সময়ে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটা আমরা মূল প্রবন্ধতে আলোচনা করার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে এই কারণেই বলা যেতে পারে কমলাকান্তের দপ্তরের সূতিকাগার বঙ্গদর্শন পত্রিকাকে বলা হয়। তোমরা অবশ্যই এটা নোট করে নেবে, শোনার পরে কিছু খাতে লিখলে ভালো হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কবে তোমাদের সাথে ডাইরেক্টলি আমরা ক্লাস নিতে পারবো এটা এখন বলা যাচ্ছে না, সুতরাং অনলাইন ক্লাসের উপরেই নির্ভর করতে হচ্ছে। আর দেখো যে 1875 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র 11টি প্রবন্ধ নিয়ে কমলাকান্ত দপ্তর প্রথম গ্রন্থকারে প্রকাশ করেন। তো তখন অক্ষয়চন্দ্র সরকারের চন্দ্রালোকে এবং মশক প্রবন্ধ দুইটি, রামকৃষ্ণ শিশুগুলো প্রবন্ধটি বাদ পড়ে। আচ্ছা, এরকম একটা তিনি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করেন তখন কমলাকান্ত দপ্তর 1875 খ্রিস্টাব্দে। এখন আমরা আসি মূল প্রবন্ধ আলোচনা করব এখন। যে পতঙ্গ, আমরা পতঙ্গ বলতে বুঝি যে একটা জীব বনের জঙ্গলেই বেশি থাকে, তাদের ঘর বাড়ি নাই, বু বু শু শু করে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে পতঙ্গ। তো তাদের জাত নাই, কিছুই নাই। হ্যাঁ, তো এরকম পতঙ্গ জাতির কথা এখানে উল্লেখ করেছেন। যে স্পেশালি এখানে কমলাকান্ত কমলাকান্ত এবং নসিরাম বাবুর কথা এবং পতঙ্গ এই কথাই বলা হয়েছে। দেখো, বাবুর বৈঠকখানে শেষ শেষ জ্বলিতেছে, পাশে আমি মুয়াসেবি ধরনে বসিয়া আছি। বাবু দোলাদুলের গল্প করিতেছেন, আমি আফিম চড়াইয়া জিমাইতেছিল, দোলাদুলটি চটিয়া মাত্রা বেশি করে ফেলিয়াছি,
বিধি লিপি এই অখিল ব্রাহ্মণের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল। এই যে ঊনবিংশ শতাব্দীর কর্মকাণ্ড চলতে জনগণ রাত্রে নরসিংহ বাবুর বৈঠকখানে বসিয়া, কার বৈঠকখানে বসেছেন? কমলাকান্ত নরসিংহ বাবুর বৈঠকখানায় বসেছেন। তো কি করতেন? আফিম খাইতো সে। সুতরাং আমার সাধ্য কি তাহার অনাথা করে। আচ্ছা, এরকম একটা লাইন আছে। তো এখন দেখো, জিমাইতে জিমাইতে দেখিলাম যে একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে, চু বু করিয়া শব্দ করিতেছে। আফিমের যুগে মনে করিলাম পতঙ্গের বাসা কি বুঝতে পারি না। কিছুক্ষণ কান পাটিয়ে শুনিলেন। কি শুনলেন? দেখো, বলছে, তখন হঠাৎ আফিম প্রসাদাত দিব্য কর্ণপ্রাপ্ত হইলাম, শুনিলাম পতঙ্গ বলল, আমি আলুর সঙ্গে কথা কহিতেছি, তুমি চুপ করো। আমি তখন চুপ করে পতঙ্গের কথা শুনিতে লাগিলাম। পতঙ্গ বলিতেছে, এখন যে এই যে পতঙ্গের কথা আহ, তুলে ধরেছেন, জেনারেলি পতঙ্গের কথা কেউ বুঝতে পারে না, কিন্তু এখানে একটা আহ, পতঙ্গ পতঙ্গের কথা তিনি বঙ্কিমচন্দ্র তুলে ধরেছেন। দেখো, দেখো আলু মহাশয়, আলুকে উদ্দেশ্য করে বলছে কে? পতঙ্গ। তুমি সে কালে ভালো ছিলে, পিতলের পিলসুসের উপর মেটে প্রদীপ। আগে তো আহ, এরকম পিলসুস, এরকম শেষ, এরকম হারিকেন এরকম ছিল না, কিন্তু পতঙ্গরা যখন ইচ্ছে তখন নিজেকে আত্মবিসর্জন দিতে পারতো তখন। কিন্তু এখন এরকম সুবিধা নাই, কিছু একটা সমস্যা রয়েছে তাদের। আহ, তো দেখো, পিতলের পিল সুসের উপর মেতে প্রদীপে শোভা পাইতে আমরা স্বচ্ছন্দে পুড়িয়া মরিতাম। এখন আবার সেজের ভিতর ঢুকিয়াছে, আমরা চারিদিকে ঘুরে বেড়াই, প্রবেশ করিবার পথ পাই না। অ্যাকচুয়ালি আমাদের এই ইহলোকে আহ, জীব মাত্রই আমাদের কিছু না কিছু একটা শখ আছে, কি করার একটা শখ। যেমন অনেকেরা বলে আইএএস অফিসার হবে, অনেকেরা বলে আর্মি চিফ অফিসার হবে, অনেকেরা বলে প্রফেসর হবে, অনেকেরা আহ, ব্যবসা বাণিজ্যের দিকে মন বেশি, তারা পড়াশোনা করতে চায় না। অনেকেরা পাইলট হতে চায়, অনেকেরা বাইক চালাতে চায়। এরকম বিভিন্ন ধরনের শখ আমাদের এই যে মানব জীবনে আমাদের মধ্যে রয়েছে। তো আমরা আমাদের এক একটা, যেমন আমার একটা শখ রয়েছে, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বানানোর একটা শখ রয়েছে, মুভি টুভি বানানোর একটা শখ রয়েছে। কিন্তু দেখো, এই যে পিতলের পিল সুসের উপর মেটে প্রদীপে শোভা পাইতে আমরা স্বচ্ছন্দে পুড়িয়া মরিতাম। এখন আবার সেজের ভিতর ঢুকেছে এই যে একটা আগুন, আগুনে পুড়ে মরতে চেষ্টা করে। এবং এটাই কি বলে, পতঙ্গদের একটা ইচ্ছা বা শখ। এখানে বলছে যে এখন আবার সেজের ভিতর ঢুকেছে, আমরা চারিদিকে ঘুরে বেড়াই, আমরা তো মরতে চাই, এরকম বলছে। প্রবেশ করিবার পথ পাই না, পুড়িয়া মরিতে পাই না, আমরা মরতে পারছি না। অর্থাৎ আমাদের যা করার ইচ্ছা তা আমরা করতে পারছি না। বাধা একটাই, একটা একটা কাজ কাজ বাধা প্রাপ্ত হয়েছে। তো দেখো, পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে, আমাদের চিরকালের হক। এটা হচ্ছে চিরকালের হক, মানে রাইট। তো আমরা পতঙ্গ জাতি পূর্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসতেছি। আগে অনেক জীব সৃষ্টির মানে প্রথম থেকেই তারা মানে পুড়িয়া মরে। তো এরকম, কিন্তু এখন চান্স পাচ্ছে না তারা। কখনো কোনো আলো আমাদের বারণ করে নাই, তেলের আলো, বাতির আলো, কাঠের আলো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, এটা যেহেতু ফোর্থ সেমিস্টার পাসের স্টুডেন্ট, তোমাদের তো কি বলে এমসিকিউ কোশ্চেনও আছে। তো এখানে কয়েকটা আলোর কথা বলছে, তেলের আলো, বাতির আলো, কাঠের আলো। কোনো আলো কখনো বারণ করে নাই। তুমি কাজ মুড়ি দিয়ে আছো কেন প্রভু, এরকম বলছে। তো আমরা গরিব পতঙ্গ, আমাদের উপর সহমরণ নিষেধের আইন জারি কেন? তো তারা মরতে চাইছে। সহমরণ, সহমরণ তারা করবেই করবে। সহমরণ প্রথা
তারা চাইছে যে আহ, আমরা কি আমাদের উপর সহমরণ নিষেধের আইন জারি কেন? আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়া মরিতে পাবো না? এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তো দেখো, হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের অনেক প্রভেদ আছে। হিন্দুর মেয়ের সঙ্গে প্রভেদ বা পার্থক্য রয়েছে। এরকম বলেছে, হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরিতে চাহে না। আশা ভরসা থাকিতে হিন্দু মেয়ে এবং পতঙ্গের মধ্যে যে তফাতে দেখেছি, দেখুন যে হিন্দু মেয়েরা আশা ভরসা থাকলে তারা কখনো মরতে চায় না। তারা প্রথমে বিধবা হতে হয়, তারপরে তারা মরতে চেষ্টা করে বা চায় তখন। তো আমরা কেবল সকল সময়ে আত্মবিসর্জনের ইচ্ছুক। আমাদের আশা নাই, ভরসা নাই, কোনো শখ নাই, শুধু মরে যাওয়ার একটা শখ রয়েছে, এরকম বলেছে। কিন্তু মানব জাতিরা তাদের আশা ভরসা থাকতে তারা কিন্তু মরতে চেষ্টা করে না। কিন্তু পতঙ্গরা তাদের আশা ভরসা বলতে নেই, তো তারা আলো দেখলেই নিজেকে বিসর্জন দিতে চায়। তো এরকম। তো এখন দেখুন যে আমরা কেন হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের এই প্রভেদ। আচ্ছা, এরকম আমাদিকে নেই স্ত্রী জাতীয় রূপের শিখা জ্বলিতে দেখলে জাপ দিয়ে পড়ে বতে। স্ত্রী জাতীয় রূপের শিখা জ্বলিতে দেখলে জাপ দিয়ে পড়ে বতে। ফলও এক, আমরাও পুড়িয়া মরি, তাহারও পুড়িয়া মরে। কিন্তু দেখো এই দাহ হতে তাদের সুখ, আমাদের কি সুখ? বলছেন যে আমরা কেবল পরিবার জন্য পুরি। দেখো, আমাদিগের নেই স্ত্রী জাতীয় রূপের শিক্ষা জ্বলিতে দেখিলে জাপ দিয়া পড়ে বতে। ফলও এক, আমরাও পুড়িয়া মরি, তাহারও পুড়িয়া মরে। এখন কিন্তু দেখো সেই দাহ হতেই তাদের সুখ, তাদের কি সুখ? আমরা কেবল পুরিবার জন্য পুরি, মরিবার জন্য মরি। স্ত্রী জাতিতে পারে, তবে আমাদের সঙ্গে তাদের তুলনা কেন? যেমন আগে এরকম হয়েছিল, সহমরণ প্রথা বন্ধ করে দেওয়া হয়েছিল, এভাবে মরলে চলবে না। সেইরূপভাবে পতঙ্গরা বলছে আমাদেরকে হিন্দুর মেয়ের মতো সহমরণ প্রথা তাদের ক্ষেত্রে যদি বন্ধ করে দেয় তাহলে চলবে না, এরকম বলেছে। তো এখন দেখুন যে আহ, আমাদের, আচ্ছা শুনো, যদি জ্বলন্ত রূপে শরীর না দাঁড়িলাম তবে এই শরীর কেন? জ্বলন্ত রূপেই তারা মানে পতঙ্গ জাতিরা তারা মরতে চায়, অন্য জীবে কিভাবে তাহা বলিতে পারি না। কিন্তু আমরা পতঙ্গ জাতি, আমরা ভাবিয়া পাই না কেন এই শরীর লয় কি করব নিত। আচ্ছা, কেন যে তাদের এই যে মরে যাওয়ার, দেখো তারা বলছে কুসুমের নিত্য কুসুমের মধু চুম্বন করি, এরকম বলছে। তারপরে আহ, নিত্য নিত্য বিশ্ব প্রফুল্লকর সূর্য কিরণে বিচরণ করি, তাহাতে কি সুখ? কোনো সুখ নাই, কারণ বৈচিত্র্যময় জীবনই তাদের ভালো লাগে। আর নিত্য নিত্য এরকম কাজ করতে করতে একেবারে তারা কি বলবে, মানে তাদের মন ভালো লাগে না। তো ফুলের সে একই গন্ধ, মধুর সে একই প্রকারই প্রতিভা, এমন অসার পুরাতন বৈচিত্র্য শূন্য জগতে থাকিতে আছে কাচের বাহিরে আইস। আহ, আগুনকে বলছে, তুমি কাচের বাইরে আসো, জ্বলন্ত অর্পিসে গা ঢালিব, আমি এক্ষুনি আত্মবিসর্জন করব, এরকম বলেছে। তো দেখো কি বলছে এখন, আহ, দেখো আমার বিখ্যাতি বড় ছোট, আমার প্রাণ তোমাকে দিয়ে যাইব, লইবে না, এরকম বলছে। তো দিব, বই তো গ্রহণ করিব, তবে ক্ষতি কি? তুমি রূপ পুরাইতে জন্মিয়াছ, আমি পতঙ্গ পুরিতে জন্মিয়াছি। আইস যার যে কাজ করিয়া যায়, এরকম একটা পরামর্শ দিয়েছে পতঙ্গ আগুনকে। ঠিক আছে। তো এরকম এখন পুরীতে আইস, তুমি হাসিতে থাকো, আমি পুরী,
তুমি বিশ্ব ধ্বংসক্ষম তোমাকে রুদিতে পারে, জগতে এমন কিছুই নাই, তুমি কাচের ভিতর লুকিয়ে আছো কেন, এরকম একটা ব্যঙ্গ করে বলছে। হ্যাঁ, তো তুমি জগতের গতির কারণ, তার ভয়ে তুমি ধূমের ভিতর লুকিয়েছ। এ ধূম, কোন ধূমে এ ধূম গড়িয়েছে, কোন ধূমে তোমাকে এ ধূমের ভিতর পুড়িয়েছে, তুমি যে বিশ্বব্যাপী কাজ ভাঙিয়া আমায় দেখা দিতে পারো না। এরকম, তুমি যে বিশ্বব্যাপী কাজ ভাঙিয়ে আমায় দেখা দিতে পারো না, অর্থাৎ সে যে কোনোভাবেই হোক মরতে চাইছে। আর এখানেই আহ, এই যে চাওয়ার মধ্যেই কিন্তু মরে যাওয়ার একটা আগাম বার্তা রয়েছে। এখন দেখো যে তুমি আমার বাসনার বস্তু, আই লাইক ইউ, আই ওয়ান্ট ইউ, আই ডিমান্ড ইউ, এরকম বলছে যে তুমি আমার বাসনার বস্তু, আমার জগতের দেন, নিদ্রার স্বপ্ন, জীবনের আশা, মরণের আশ্রয়। আমার জাগ্রতের ধ্যান, নিদ্রার স্বপ্ন, জীবনের আশা, মরণের আশ্রয়। অর্থাৎ মরণটাকেই একমাত্র, মরণই তার একমাত্র আশ্রয়, আর কিছুই চাইছে না। তোমাকে কথা জানিতে পারিব না, জানিতে চাহিও না, যে দিন, যেদিন জানিব সেই দিন আমার সুখ যাইবে, কামবস্তুর স্বরূপ জানিলে কাহার সুখ থাকে। আচ্ছা, তোমাকে কি পাইব না, একদম আবার বলছে যে তুমি ছাড়া তো আমি মরে যেতে পারবো না, সুতরাং আমার সুখ হবে না। কতদিন তুমি কাচের ভিতর থাকিবে, আমি এখানেই অপেক্ষা করে থাকবো। তো আমি কাজ ভাঙিতে পারিব না, ভালো থাক, আমি ছাড়িব না, আবার আসিতেছি। বু করিয়া পতঙ্গ উড়িয়া গেল আবার। এখন দেখো, আমাদের এখন নৈশরাম বাবু ডাকছে কমলাকান্তকে। কি, আমার চমক হইল, চাহিয়া দেখিলাম, বুঝি বড় ধুলিয়া পড়িয়াছিলাম, কিন্তু চাহিয়া দেখিয়া নৈশরাম বাবুকে চিনতে পারিলাম না। দেখিলাম মনে হইল একটা বৃহৎ পতঙ্গ বালিশ ঠেসান দিয়ে তামাক কুক টানিতেছে। সে কথা কহিতে লাগিল, আমার বোর হইতে লাগিল যে, আচ্ছা এরকম। তো এখন দেখো, এখন হইতে আমার বোর হইতে লাগিল যে, মানে কমলাকান্তের, মনুষ্য মাত্রই পতঙ্গ, মনুষ্য মাত্রই পতঙ্গ, মানে মনুষ্যরা কিভাবে পতঙ্গের পতঙ্গ হতে পারে, এখন এটাই আলোচনা। সকলের এক 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 একটি বন্যি আছে, সকলের সে বনিতে পুড়ে মরিতে চাহে। অ্যাকচুয়ালি এক একটা শখ, এক একটা সার বা ইচ্ছা, এটাই আমাদের এক একটা বন্যি। তো অনেকেরা পড়তে পড়তে, অনেকেরা আহ, পড়াশোনা করতে করতেই মরে যায়, অনেকেরা পড়াশোনা করতে করতে আর শরীর দিকে আহ, দেখভাল করার মতো চেষ্টা করে না, এবং করে যত্ন নেয় না। তো তারা ওই পড়াশোনাতেই মরে যায়। এরকম তো বেশি শখ হওয়াও কিন্তু উচিত নয়। যে এই যে যে মনুষ্য মাত্রই পতঙ্গ, সকলের এক একটি বন্যা আছে, সকলেই সেই বনিতে পুড়িয়ে মরিতে চায়, সকলেই মনে করে সেই বনিতে পুড়িয়ে মরিতে তাহার অধিকার আছে। কেহ মরে, কেহ কাছে বাদিয়ে ফিরে আসে, কেহ তো মরে যায়। এরকম অনেকেরই কিন্তু মরতে পারে না। এই বিধান। তো আহ, জ্ঞান বন্যী, ধন বন্যী, এরকম কথা বলেছে। সকলের মনে করে সে বনিতে পুড়িয়া মরিতে আহ, তাহার অধিকার আছে, কেহ মরে। আচ্ছা, জ্ঞান, এখানে কয়েকটা বন্যীর আগুনের কথা বলছে, এখানে কয়েকটা আগুনের কথা বলছে, যে এটা নোট করে রাখবে। জ্ঞান বন্যী, ধন বন্যী, মান বন্যী, রূপ বন্যী, ধর্ম বন্যী, ইন্দ্রিয় বন্যী, সংসারটাই বন্যিময়, এরকম বলেছে। হ্যাঁ, আবার সংসার কাচময়। আর অনেকেরা মরতে চাইলেও, অনেকেরা শখ থাকলেও অনেক কিছুই করতে পারে না। অনেকেরা পাইলট চালাতে হতে চায়, কিন্তু হতে পারে না। এটাই, ওই হতে পারে না কারণটা হচ্ছে সেখানে একটা কাজ রয়েছে, সেখানে একটা বাধা রয়েছে, সেই বাধাতে অতিক্রম করে যেতে হয়। তো এখন কাজ থাকিলে সংসার এত দিনে পুড়িয়া যাইতো না, কাজ না থাকিলে। কাজ আগের দিনের মতো যদি কোনো নিয়ম কানুন না থাকিত, এই যে সতীদাহ প্রথা রুট করে, প্রথাকে বন্ধ করে নিষেধ করে দেওয়ার মানে হচ্ছে এটা একটা কাচের মতো কাজ করছে। এবং এখন ইচ্ছা করলেও মানুষের মরতে পারে না, এরকম। তো এখন দেখুন যে
কাজ না থাকিলে কাজ না থাকিলে সংসার এতদিন পুড়িয়া যাইত। যদি সবাই যদি চৈতন্য মহাপ্রভু হইতো, তাইলে সবাই মরিয়া যাইতো। মানে তার মানে কি, কোন না কোনোভাবে ওইখানে একটা ভাড়া আছে, সেই ভাড়াতে একটা আইন, সেই ভাড়াতে একটা আইন, হ্যাঁ, কাচের মতো কাজ করে এরকম। তো এখন অনেকে জ্ঞান বনির আবরণ কাছে ঠেকিয়ে রক্ষা পায়। সক্রেটিস, গ্যালিলিও তাহাতে পুরিয়া মরিল। জ্ঞান বন্যিতেই পুরিয়া মরেছে তারা। তো রূপবন্যী, ধনবন্যী, মানব বন্যিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুরিয়া মরিতেছে। রূপবন্যিতে অনেকেরা অতি সুন্দরী, অতি সুন্দর হওয়ার কারণে, অতি ধন থাকার কারণে মরে যায়। তো এরকম দেখুন যে রূপবনী, ধনবনী, মানবনীতে নিত্য নির্বাচন করে আমরা সচকে দেখিতেছি। এই বনির দাহ যাহাতে বর্ণিত হয়, এই যে মরে যাওয়ার কাহিনী যেখানে বর্ণিত হয় বা আলোচিত হয় বা আলোচনা হয়, সেটাই হচ্ছে কাব্য। সেটাই সেটা কিন্তু কাব্য বা সাহিত্যেই তা প্রকাশিত হয় এবং সাহিত্যিকরা ওইখানেই তুলে ধরতে চেষ্টা করেন। তো এখন দেখুন, আমরা মহাভারতকার মান ভূমি সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে মান, এই যে মান সম্মান, দুর্যোধন পতঙ্গকে পুরাইলেন, জগতে অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। এই যে মান বর্ণের ধারায়, যে মান বর্ণের কারণেই একটা মহাভারত সৃষ্টি হয়েছে। আর জ্ঞান বন্যী জাত দাহের গীত হচ্ছে প্যারাডাইস লস্ট। এখানে প্যারাডাইস লসের কথা বলা হয়েছে। জ্ঞান বন্যী জাত দাহের, বন্যী হচ্ছে গীত। জ্ঞান জ্ঞান বন্যী জাত দাহের গীত হচ্ছে প্যারাডাইস লস্ট। ধর্ম বন্যীর অদ্বিতীয় কবি হচ্ছেন সেন্ট পল, এটা মনে রাখবে। তো ধর্ম বন্যীর অদ্বিতীয় কবি কে, এরকম এমসিকিউ আসতে পারে। ধর্ম বন্যীর অদ্বিতীয় কবি কে? অপশনে থাকবে সেন্ট পলস, গ্যালিলিও, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, এরকম। তো সঠিক উত্তরটি হবে সেন্ট পল, এরকম। তো বুক বন্যীর পতঙ্গ হচ্ছে অ্যান্টনি এবং ক্লিওপেট্রা। রূপবন্যীর রোমিও ও জুলিয়েট, রোমিও জুলিয়েট। রূপবন্যীর উদাহরণ হচ্ছে কি? রোমিও ও জুলিয়েট। তো ঈর্ষাবনির উদাহরণ হচ্ছে উথেলো। তো এইভাবে আমরা বিভিন্ন বর্ণের কি সৃষ্টি হয়েছে সেটা আমরা জানতে পারলাম। তো এখন দেখুন, গীত গোবিন্দ এবং বিদ্যাসন্ধি ইন্দ্রিয় বর্ণী জ্বলিতেছে। তো মানে গীত গোবিন্দ ও বিদ্যাসন্ধি হচ্ছে ইন্দ্রিয় বর্ণীর উদাহরণ। স্নেহ বর্ণিতে সীতা পতঙ্গের দাহ জন্য রামায়ণের সৃষ্টি। দেখো, আমাদের মহাকাব্য রামায়ণের সৃষ্টির হওয়ার পেছনে বঙ্কিমচন্দ্র বলেছেন তার কারণ হচ্ছে স্নেহ বর্ণিতে সীতা পতঙ্গের দাহ, হ্যাঁ, পতঙ্গরূপ সীতার দাহের কারণে রামায়ণের মতো একটা বিরাট মহাকাব্য সৃষ্টি হয়েছে আমাদের সংস্কৃত সাহিত্যে। তো বন্যী কি আমরা জানি না। রূপ, তেজ, তাপ, ক্রিয়া, গতি, এ সকল কথার অর্থ নাই এখানে। দর্শন হারি মানে, বিজ্ঞান হারি মানে, পুস্তক, ধর্ম পুস্তক হারি মানে, কাব্যগ্রন্থ হারি মানে। ঈশ্বর কি, ধর্ম কি, জ্ঞান কি, স্নেহ কি, তাহা কি কিছু জানি না? তবু সে অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ বেরিয়ে ফিরি আমরা পতঙ্গ না তো কি? এরকম একটা কোয়েশ্চেন দিয়েছেন আমাদের বঙ্কিমচন্দ্র। তো আমরা বঙ্কিমচন্দ্রের যে কমলাকান্তের দপ্তর প্রবন্ধের পতঙ্গ প্রবন্ধটি এতক্ষণ আলোচনা করেছিলাম। তো আমার মনে হয় তোমরা কিছুটা হলেও বুঝতে পারবেন যে এখানে কি কি রয়েছে। তো
আহ, প্রথম আমরা এইভাবেই এই লকডাউনের সময়ে নেক্সট বাই নেক্সট আমরা সিলেবাস শেষ করব। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে তোমরা নোটস করবে, একটা নোটস খাতা বানাবে, সেখানে কি বলবো, একটা নোটস করে রাখবে, লেকচার শুনবে। আর বন্ধু বান্ধবদেরকে বলবে ফেসবুক লাইভে এসে মানে ওয়াচ করে দেখার জন্য। তো এইভাবে আমরা এই লকডাউনের সময়ে হতাশাগ্রস্ত না হইয়া তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এই কয়েকটি কথা বলে আমি আজকে আমার এই ক্ষুদ্র একটা ক্লাস যে লেকচার, তো আমি এখানেই শেষ করতে চাইছি। সবাইকে ধন্যবাদ ফেসবুক লাইভে আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।